আমাদের বাড়িতে মাঝে মাঝে এমন কয়েকটা ব্যাপার ঘটে যায় যে আমি কিছুই বুঝে উঠতে পারি না। এমনিতে যে আমি সব বুঝি না তেমন কথা কিন্তু নয়। আমি কলেজে পড়ুয়া, তাছাড়া নীলুদার সঙ্গে থেকে এবং নিজে নিজে অনেক ব্যাপারে বইপত্র পড়ে অনেক কিছুই জানতে পেরেছি। তবে নীলুদা মাঝে মাঝে এমন কিছু একটা কথা বলে যাতে আমার সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে যায়। যেমন নীলুদা বলে, শোন সজল, অতিরিক্ত জ্ঞান কিংবা সমস্ত ব্যাপারে কৌতূহল দেখানোটা কিন্তু মাঝে মাঝে ভালো হয় না। কিংবা মনে কর কোনো বইপত্র পড়ে এমন কোনো একটা ব্যাপারে খুব গভীরভাবে ভাবার কিংবা খোঁজ করার চেষ্টা করছিস, সেটাও কিন্তু মাঝে মাঝে সমস্যার হয়ে দাঁড়ায়, বুঝলি? আশ্চর্য, তুমি নিজেই তো বলো সব বিষয় জানা দরকার, সব বিষয় শেখা দরকার, অন্তত যাতে সমস্ত বিষয়ে একটু একটু করে জ্ঞান থাকে। খুব কাছ থেকে কখনো বিজ্ঞানীদের দেখেছিস? তুই তাদের কথা হয়তো বইতে পড়েছিস কিংবা খবরের কাগজে অথবা টিভিতে, এই সমস্ত কিছুতেই দেখেছিস। খুব কাছ থেকে বিজ্ঞানীদের যখন দেখবি তখন বুঝতে পারবি তাদের একটা আলাদা করে জগৎ তৈরি হয়ে যায়। মনে কর কোনো বিজ্ঞানী মহাকাশ নিয়ে গবেষণা করছে, তখন তার গোটা জীবন জুড়ে মহাকাশেরই একটা আলাদা পৃথিবী তৈরি হয়ে যায়। তখন তার নিজের পরিবারের লোকজন, বন্ধু বান্ধব, আলাদা কোনো কিছুই তার কাছে আর বেশি গুরুত্ব রাখে না। এভাবে দেখতে দেখতে একসময় এই মানুষগুলো সব কিছু থেকেই আলাদা হয়ে যায়। ব্যাপারটা তোকে এমনভাবে বোঝানোও সম্ভব নয়। তোকে বলার কারণ হলো সব কিছু নিয়ে জ্ঞান থাকা ভালো, কিন্তু কোনো কিছু নিয়ে বেশি গভীরভাবে জ্ঞান অর্জন করার চেষ্টা এবং তার সাথে সেটা নিয়ে সবসময় মনের মধ্যে ভাবতে থাকা, এটা কিন্তু মোটেই ভালো নয়। আমাদের জীবন যখনই একটা গতিতে বাঁধা হয়ে যায় তখন সেটা সমস্যার হয়ে যাবে। তাই সব কিছুই থাকা প্রয়োজন। নীলুদা কথাটা অন্য সময় বলেছিল, কিন্তু আজ যে ব্যাপারে আমার একটু থতমত লাগছে তার কারণটা কিন্তু অন্য। আজ সকালে নীলুদা কি একটা কাজে বাইরে বেরিয়েছিল। আমাদের বাড়ির কাজের লোক সাহেব বাড়িতেই আছে, যদিও নীলুদা বলেছে তাকে কখনোই কাজের লোক বলে মনে করার দরকার নেই, সে আমাদের বাড়িরই একজন। তাছাড়া সাহেব যে আমাকে খুব ভালোবাসে সেটা আমিও জানি। এই তো নীলুদা যখন মাঝে মাঝে বাড়ি থেকে বেরিয়ে যায়, নানা কাজে চলে যায়, তখন তো সাহেবই আমার সব কিছু দেখাশোনা করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে আর বাকি সব কিছু। যাই হোক, হাতে একটা গল্পের বই নিয়ে বিছানায় শুয়েছিলাম। শীতের সময়, শীতের দুপুরে পিছনের দিকের খোলা জানলা দিয়ে রোদ এসে পড়েছিল ঘরের বিছানায়। আমিও দুপুরের খাওয়া দাওয়া সেরে বইটা খুলে সবেমাত্র বসেছি, এমন সময় টেলিফোনটা বেজে উঠল। এ সময় সাহেব নিজে ঘুমোতে যায়, তাছাড়া না ঘুমোলেও টেলিফোন স্বাভাবিকভাবেই সে কখনোই ধরে না, হয় নীলুদাকে না হলে আমাকে ধরতে হয়। অগত্যা বাধ্য হয়ে আমি উঠে বসার ঘরে গিয়ে টেলিফোনটা ধরলাম। অপর প্রান্ত থেকে কিন্তু প্রথমে কোনো কথাই শুনতে পেলাম না। তারপর যেন একটা কি কথা বলছে বলে মনে হলো, যেন মনে হলো খুব চাপা স্বরে কেউ কাউকে কিছু একটা বলছে। কি বলছে বুঝতে না পেরে আমার একটু কৌতূহল হলো, তাই আমি বললাম, হ্যালো। কিন্তু অপর প্রান্তে আবার কোনো কথা নেই, অথচ স্পষ্ট বুঝতে পারছি টেলিফোনটা কেউ ধরে আছে, আর যে ধরে আছে তার পাশে বোধহয় কেউ কোনো কথা বলে চলেছে। আমি আরও কয়েকবার হ্যালো হ্যালো বলে ফোনটা নামিয়ে রাখতে যাব, এমন সময় একটা গলা শুনতে পেলাম, একটা মেয়ের গলা। কোনো কারণে মেয়েটা চিৎকার করার চেষ্টা করছিল বোধহয়, আর ঠিক সেই মুহূর্তে কেউ যেন তার মুখটা চেপে ধরে। টেলিফোনের রিসিভারটা তার হাত থেকে নিচে পড়ে যায়, আর না হলে অন্য কিছুর ওপর গিয়ে পড়ে। কিন্তু তারপরেও আমি অপর প্রান্তের শব্দগুলো শুনতে পাই। বুঝতে পারছিলাম মেয়েটার মুখটা বন্ধ। সেই অবস্থাতেও সে যেন চিৎকার করার চেষ্টা করছে, এমনই মনে হলো আমার। আরও কিছুক্ষণ চুপ করে টেলিফোনটা ধরে রাখার পর একসময় খট করে শব্দ হয়ে টেলিফোনটা কেটে যায়। এই দুপুরে এমন একটা ব্যাপার ঘটে যাওয়ায়
আমি টেলিফোনটা হাতে করে নিয়ে দাঁড়িয়ে রয়েছি। কি যে হলো কিছুই বুঝতে পারলাম না। নীলুদার ঘরের দরজা জানলাগুলো সব বন্ধ ছিল। এই মাত্র দরজা খুলে ভেতরে এসেছি, তাই ঘরের ভেতরটা কেমন যেন অন্ধকার হয়ে রয়েছে। তাছাড়া শীতকাল বলে একটা গুমোট ঠান্ডা ভাবও রয়েছে। কতক্ষণ সেখানে দাঁড়িয়েছিলাম মনে নেই। হঠাৎ দরজার কাছে পায়ের শব্দ শুনে দেখি কখন যেন সাহেব এসে দাঁড়িয়েছে। আমায় ওভাবে টেলিফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সে হয়তো কিছু বলতো, কিন্তু তার আগেই আমি টেলিফোনটা নামিয়ে রেখে তাকে বললাম, আচ্ছা সাহেবদা, নীলুদা কখন বেরিয়েছে জানো? ঠিক মনে নেই ছোটবাবু, তবে বড়বাবু মনে হয় ওই 12টা নাগাদ বেরোলো। বললো তো বিকেলে চলে আসবে, কিন্তু কেন বলো তো ছোটবাবু? আমি কিছু বললাম না। টেলিফোনের রিসিভারটা নামিয়ে রেখে ঘরের দরজা বন্ধ করে নিজের ঘরে চলে গেলাম। বিছানায় পড়ে থাকা বইটার দিকে আর মন যাচ্ছিল না। বারবার মনে হচ্ছিল ফোনটা করল কে। যে মেয়েটির মুখে চিৎকার শুনলাম সেই মেয়েটি বা কে? কিছুই মাথায় ঢুকছিল না। এইসব ভাবতে ভাবতেই একসময় নীলুদা ফিরে এলো সন্ধ্যের দিকে। সে ফিরে আসতেই তাকে সব কথা খুলে বললাম। সব শুনে নীলুদা আমায় বলল, এই ব্যাপার। তার মানে কেউ একজন আমায় টেলিফোন করে কিছু বলতে চাইছিল, কিন্তু তার আগেই তার মুখটা বন্ধ করে দিয়েছিল। আর তুই বলছিস যে পাশে আরেকজনের কথার শব্দও তুই নাকি শুনতে পেয়েছিলি। এমন তো হতে পারে যে ওখানে দুজন ছিল। আচ্ছা, আর কি কিছু শুনতে পেয়েছিলি? দুজনে অনেকক্ষণ কথা বলছিল। মেয়েটা যেন একবার চিৎকার করলো, কিন্তু সঙ্গে সঙ্গে মনে হলো তার মুখটা কেউ যেন চেপে ধরেছে। তারপরেও টেলিফোনটা অনেকক্ষণ ছিল। তারপরে কেউ নামিয়ে রাখলো। তবে নামিয়ে রাখার আগে একটা কি যেন শুনেছিলাম। সত্যি বলতে নামিয়ে রাখার মুহূর্তে একটা শব্দ শুনেছিলাম, কিন্তু শব্দটা কেন জানি না তখন মনে পড়ছিল না। কিসের যেন একটা শব্দ। আমি অনেক চেষ্টা করেও সেটা মনে করতে পারলাম না। নীলুদা বলল, যদি শব্দটা মনে পড়ে তাহলে আমায় বলবি, কেমন? যদি আবার টেলিফোনটা আসে তাহলে তো সব জানাই যাবে, কিন্তু যদি না আসে তাহলে কিন্তু চিন্তা বাড়বে। অন্তত আজকের মধ্যে যদি টেলিফোন না আসে তাহলে কাল কিছু একটা ব্যবস্থা নিতে হবে। কিন্তু সামান্য একটা টেলিফোনের ব্যাপারে তুমি আবার কি ব্যবস্থা নেবে? নীলুদা সামান্য হাসল, তারপর চেয়ারের ওপর শরীরটা এলিয়ে দিয়ে বলল, বুঝতে পারলি না তো সজল? মেয়েটাকে কেউ জোর করে মুখ বন্ধ করে দিয়েছিল। অর্থাৎ মেয়েটা কিছু বলতে চেয়েছিল, এমন একটা কিছু বলতে চেয়েছিল যেটা আমি কিংবা অন্য কেউ শুনে ফেললে হয়তো আরেকজন বিপদে পড়তো। ওই মেয়েটার ভয় রয়েছে যে কোনো মুহূর্তে মেয়েটা খুনও হয়ে যেতে পারে কিংবা অন্য কিছুও হতে পারে। নীলুদার কথা শুনে এইবার আমার যেন সেই শব্দটা মনে পড়ল। এমন কিছু আমিও ভেবেছিলাম, কিন্তু সোজাসুজি খুনের কথাটা আমি ভাবিনি। নীলুদা বেশ গম্ভীর হয়ে রইল। সেদিনের বাকি সময়টা আমি অপেক্ষা করছিলাম টেলিফোনটা আসার, কিন্তু অনেক রাত পর্যন্ত যখন টেলিফোন এলো না, তখন আমি সত্যি সত্যি কেমন যেন চিন্তায় পড়ে গেলাম। নীলুদা হয়তো রিডায়াল করার চেষ্টা করত, কিন্তু সমস্যা হলো নীলুদা বাড়িতে আসার পরে সবুদা এবং পরিজেঠু দুজনেরই টেলিফোন এসেছিল। আরেকটা কথা বলে রাখা দরকার, সেটা হলো বিকেলে ওই ঘর থেকে বেরিয়ে আসার পরে আরও একবার টেলিফোন বেজেছিল। তবে সেটা একজন কাউকে খুঁজছিল, আর রং নাম্বার মনে হতেই আমি কেটে দিয়েছিলাম। পরদিন সকালে খবরের কাগজ হাতে নিয়ে নীলুদা চায়ের কাপে চুমুক দিচ্ছিল। এমন সময় পরিজেঠু এসে হাজির। কি ব্যাপার নীলু, এতগুলো দিন হয়ে গেল, এভাবে বাড়িতে বসে তুমি কি করছো বলো তো? তোমার হাতে এখন কোনো কেস টেস কিছু নেই নাকি? হ্যাঁ, আমারও অবসর সময়, চলো কোথাও ঘুরে আসি। গাড়িটা তো এমনি পড়ে আছে, কোথাও যাওয়াও হয় না। হাতে কেস নেই সে কথাটা ঠিক, কিন্তু একটা ব্যাপার ঘটেছে।
এবং সেটা যদি সত্যিই হয় তাহলে আমাদের সামনে কিছু একটা আসতে চলেছে। পরি জেঠু বসে পড়লেন। তারপর সমস্ত কথা শুনে তিনিও একটু চিন্তিত হয়ে বললেন, এ তো সত্যি খুব চিন্তার বিষয়। খুন কিংবা অপহরণ দুটোই হতে পারে, কিংবা হয়তো কোনো ভেতরের খবর মেয়েটা বাইরে বের করার চেষ্টা করছিল, আর তাতেই তাকে আটকে দিয়েছে। আমার মনে হয় ব্যাপারটা তেমন নয়, অন্য কিছু কারণ আছে এতে। টেলিফোনে মেয়েটার চিৎকারের শব্দ শোনার আগে সজল বেশ কিছুক্ষণ আশেপাশে কারোর কথা শুনেছিল। যদি সত্যি সত্যি মেয়েটা আগেই বুঝতে পারতো তাহলে সে আগেই চিৎকার করতো। সে পরে চিৎকার করেছিল, তার মানে কারোর সঙ্গে মেয়েটারই কথা হয়েছিল। কিন্তু সেটা কে, আর হঠাৎ করেই এতটা ভয় পাওয়ারই বা কারণ কি? নীলুদা যখন কোনো বিষয়ে খুব সহজ করে বুঝিয়ে দেয় তখন ব্যাপারটা চট করে বোঝা যায়। সেটা তো আমারও মনে হওয়া উচিত ছিল। প্রথমে আমি অনেকক্ষণ চাপা স্বরে মেয়েটার কাছে কারো কথা শুনেছিলাম। নীলুদা কিন্তু এই ব্যাপারে আর কিছু বলল না। পরি জেঠু এবার আমার কাছে এসে বসলেন, বললেন, তোমার কলেজ কেমন চলছে সজল? বেশ ভালো, কিন্তু সত্যি সত্যি একটা ঘোরার পরিকল্পনা করা যেতেই পারে জেঠু। অনেক দিন তো হয়ে গেল, সেভাবে কোথাও যাওয়া হয়নি। আমাকে সে কথা বলে কোনো লাভ নেই সজল। তোমার নীলু দাদাকেই বলো, সে যদি ঠিক করে তাহলেই যাওয়া হবে। কিন্তু ব্যাপারটা কি সত্যি ঘোলাটে? সেদিনের ব্যাপারটা আরও একবার জেঠুকে খুলে বললাম আমি। ততক্ষণে নীলুদা কার সঙ্গে যেন কথা বলছিল। আমি আর পরি জেঠু বেশ কিছুক্ষণ এ ব্যাপারে কথা বলার পরে পরি জেঠু একসময় উঠে পড়লেন। ওনার কোথায় যেন একটা যাওয়ার আছে। যাওয়ার আগে বলে গেলেন, নীলু, যদি ও ব্যাপারে কিছু জানতে পারো আমায় জানিও। সত্যি যদি কোনো কেউ বিপদে থাকে তাহলে ব্যাপারটা তোমার দেখা দরকার। কিন্তু এটাও ঠিক যে যদি টেলিফোন না আসে তাহলে তো তুমি কিছু বুঝতেও পারবে না। হ্যাঁ, সমস্যাটা খুব জটিল। সমস্যাটা যে জটিল সেটা আরও ভালোভাবে বোঝা গেল 2 দিন পরে। সেদিন নীলুদা বাড়িতেই ছিল। সেদিন প্রায় দুপুরের দিকে আবার একবার সেই টেলিফোনটা এলো। নীলুদাই টেলিফোনটা ধরেছে। আমি গিয়েছিলাম পাশের ঘরে। দরজার কাছে দাঁড়িয়ে দেখি নীলুদা টেলিফোনটা তুলে চুপ করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। অথচ স্পষ্ট বুঝতে পারছি অন্য দিক থেকে কেউ একজন টেলিফোনটা ধরে রয়েছে। একসময় নীলুদা টেলিফোনটা নামিয়ে রাখল। আমি উদ্বেগ প্রকাশ করে বললাম, কি হলো নীলুদা, কে ফোন করেছিল? নীলুদা মুখে কিছু বলল না, শুধু হঠাৎ করে অন্য একটা কথা বলল। আচ্ছা, সেদিন ঠিক কটা নাগাদ টেলিফোনটা এসেছিল সেটা কি তোর মনে আছে? আমার মনে ছিল, কারণ খাওয়া দাওয়া সেরে বিছানায় যখন আমি বইটা নিয়ে শুতে গিয়েছিলাম তখন ওই 3টে মতো বাজে। 3টের একটু পরেই টেলিফোনটা এসেছিল। কথাটা ভেবে ঘড়ির দিকে তাকাতেই অবাক হয়ে গেলাম। এখন ঘড়িতে 3:05। আমার মুখের দিকে তাকিয়ে বোধহয় নীলুদা কিছু একটা বুঝতে পেরেছিল, তাই বলল, কিন্তু দিনে যদি ওই একই সময় টেলিফোনটা আসে তাহলে মাঝে 3টে দিন টেলিফোনটা এলো নাই বা কেন? হতে পারে যে টেলিফোন করেছে সে হাতের কাছে টেলিফোনটা পায়নি। আর না হলে এমনটা হতেই পারে যে যেখান থেকে টেলিফোন করছে সে সেখানে ছিল না। এটাও হতে পারে যে টেলিফোন করছে সে হয়তো কোনো কারণে ইচ্ছে করে টেলিফোন করে আমাদের বোকা বানাতে চাইছে। এমন অনেক মানুষেরই অভ্যাস আছে যারা টেলিফোন করে মানুষকে চিন্তায় ফেলে কিংবা বিপদে ফেলে দেয় আর কি। কিন্তু কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একটা ব্যাপারে কিন্তু নিশ্চিত হলাম যে টেলিফোন করছিল যদি সেই হয় তাহলে তার এখনো পর্যন্ত কোনো বিপদ ঘটেনি। তাহলে আসল সমস্যাটা কোথায়? নীলুদা গোটা ব্যাপারটা নিয়ে সেদিন চিন্তায় রইল। আমিও ব্যাপারটা নিয়ে ভাবছিলাম, এমন কি বলার জন্য পরপর 2বার এমনভাবে টেলিফোন এলো, আর সেই কথাটাই বা সে বলল না কেন। আমি যেমন কিছু বুঝতে পারছিলাম না, তেমন নীলুদাও বোধহয় গোটা ব্যাপারটা নিয়ে একটু চিন্তায় ছিল।
তবে আজ আমার কেমন যেন মনে হচ্ছিল সত্যি সত্যি কোথাও একটা বড় সমস্যা ঘটতে চলেছে। ওদিন সকালে নীলুদা আবার কোথায় যেন বেরিয়ে পড়ল। আমি একাই রইলাম বাড়িতে। দেখেছি কলেজের পড়া শুরু হওয়ার পর থেকে নীলুদা কেসের ক্ষেত্রে আমায় খুব একটা জড়াতে চায় না। জোর করলেই বলে, যদি তোর বাবা মা জানতে পারে তুই কলেজের পড়াশোনা না করে আমার সঙ্গে ঘুরে বেড়াচ্ছিস, তাহলে নির্ঘাত তোর এখানে থাকাটা বন্ধ হয়ে যাবে। আর আমিও সেটা চাইছি না। তাই যখন প্রয়োজন হবে কিংবা বুঝবো তোকে এখন নিয়ে যাওয়া যেতে পারে, তখন নিশ্চয়ই তোকে আমার সঙ্গেই নিয়ে যাব, কেমন? নীলুদা বাড়ি ফিরে এসে কিন্তু আমার ঘরেই এলো। বলল, ব্যাপারটা নিয়ে সবুর সঙ্গে কথা বললাম। এমনটাও তো হতে পারতো যদি কোনো খোঁজখবর পেয়ে সেই বিষয়ে কিছু জানা যেত, কিন্তু এক্ষেত্রে তো সেটাও সম্ভব হয়ে দাঁড়াচ্ছে না। কারণ টেলিফোনটা কোথা থেকে আসছে এবং কে করছে সেটা খুঁজে বার করা খড়ের গাদায় সূঁচ খোঁজার মতনই। ব্যাপারটায় যদি একটু সামান্য কোনো ক্লুও পাওয়া যেত তাহলেও একটা ব্যাপার ছিল। আচ্ছা নীলুদা, যে তোমায় টেলিফোন করছে সে তোমার টেলিফোন নাম্বারটা জানে, না হলে পরপর দুদিন এমনভাবে সে তোমায় টেলিফোন করলো কি করে? আর তুমি তো নিজেই বলছো যে ওই 3:05 নাগাদ দুটো টেলিফোন এসেছে। তার মানে 3:05 সময় সে তোমাকেই টেলিফোন করছে। ভুল করে তো সেটা আসতে পারে না। যে মেয়েটি কথা বলছে তার কাছে তোমার টেলিফোন নাম্বারটা কোনোভাবে আছে। তাহলেও তো ব্যাপারটা খুঁজে বার করা সহজ হবে না রে। আমার ফোন নাম্বার অনেকের কাছেই আছে এবং এ নাম্বার বিভিন্ন মানুষের কাছ থেকে আবার অন্য কারোর কাছেও চলে যেতে পারে। কথাটা আমারও ঠিক মনে হলো। তারপরে নীলুদা যেন কিছু একটা মনে পড়ে গেছে এমনভাবে বলল, একটা শব্দ টেলিফোনটা ডাকার সময় যেন শুনেছিলাম। প্রথমে মনে হলো দূর থেকে কারোর একটা কথা বলার শব্দ শুনে হঠাৎ টেলিফোনটা নামিয়ে রাখলো কেউ। আর তুই ঠিক এমনটাই শুনেছিলি, তাই তো? একটা মেয়ে। তারপরে কিছু বলার আগেই ফোনটা নামিয়ে রাখলো। কিন্তু ওই নামিয়ে রাখার সময় মানে ওই 3:05 যখন ঘড়িতে, সেই সময় একটা শব্দ শুনতে পেয়েছিলাম। হঠাৎ করেই যেন নীলুদার কথাটা মনে পড়ে গেল আর সঙ্গে সঙ্গে বিছানা থেকে লাফিয়ে উঠে পড়ল নীলুদা। তারপর আবার টেলিফোনটার দিকে এগিয়ে গেল। মনে পড়েছে। এই সজল, তুই যে শব্দটার কথা বলেছিলি সেই শব্দটার কথা আমারও মনে পড়ে গেছে। ইস, কেন যে শব্দটা প্রথমে আমি ধরতে পারিনি। প্রথমেই আমার ধরা উচিত ছিল। কিন্তু 3:05 এই সময়টাকেই কাজে লাগাতে হবে। নীলুদা যে একটা সূত্র ধরতে পেরেছে তাতে আমি বেশ খুশি হয়েছিলাম। কিন্তু সে কথা খুলে সে আমায় বলবে না তাও আমি জানি। শুভদার সঙ্গে নিচু স্বরেই বেশ কিছুক্ষণ কথা বলল নীলুদা। তারপর টেলিফোন রেখে আমায় বলল, একটা সূত্র বোধহয় খুঁজে বার করতে পেরেছিলে সজল। ওই সূত্রটা দিয়ে যদি একবার শেষ পর্যন্ত পৌঁছানো যায় তাহলে। কিন্তু ব্যাপারটা কি সেটা তো একবার আমায় বলতে পারো। মানে কোন সূত্র ধরে তুমি এগোতে চাইছো? আমি এই শব্দটা শুনলাম অথচ আমার মনে পড়ছে না, অথচ তুমি সেটা ঠিক ধরতে পারলে। তুই শুনেছিস, তবে তুই হয়তো সেভাবে মনে করতে পারছিস না। আমার ব্যাপারটা মনে পড়তেই তোর কথার সঙ্গে ব্যাপারটা খানিকটা মিলেই গেল, তাই বললাম। তবে এখন সেটা নিয়ে না ভাবাই ভালো। আগে দেখা যাক কি হয়। থাক, এখন একটু বাইরে বেরিয়ে আসি, তারপর না হয় তোকে সব বলবো। তুই এক কাজ কর, তুই বরং একটু ঘুমোতে যা। এই বলে নীলুদা বেরিয়ে গেল। আমিও ঘুমোতে চলে গেলাম। নীলুদাও মাঝে মাঝে নিজের ঘরে শুয়ে থাকে। দুপুরে নীলুদা ঘুমায় না, শুয়ে বইপত্র পড়ে কিংবা অন্য কোনো কাজ করে। তবে আমার কিন্তু দুপুরের দিকে মাঝে মাঝে বিছানায় শুলেই ঘুম চলে আসে, যেমন আজ চলে এলো। তারপর যখন ঘুম ভাঙলো তখন দেখি বসার ঘরে নীলুদার সঙ্গে পরি জেঠুর কথাবার্তা চলছে। একটা করে তো সব কটা খুঁজে দেখতে হবে, কিন্তু তাতে তো অনেকটা সময় লেগে যাবে নীলু। তার আগে যদি কিছু হয়ে যায়, আমি তো সেটাই ভাবছি। এটুকু তো আমাদের দেখতেই হবে, আর তাছাড়া সমস্যা হবেও না। সবুর সঙ্গে সব কথা বলে রেখেছি আগে থেকেই। প্রত্যেকটা থানার আন্ডারে মানে যতটা হয় আর কি, সে খোঁজ খবর করবে। আমার মনে হয় না খুব বেশি দূর থেকে কেউ টেলিফোনটা করেছে, কারণ আমার টেলিফোন নাম্বার যখন আছে তখন খুব বেশি দূর থেকে এমনভাবে কোনো মেয়ে আমায় টেলিফোন করবে না।
আমার যতদূর মনে হচ্ছে মেয়েটিকে হয়তো আমি কোনোভাবে চিনি। আমি ঘরে ঢুকতে ঢুকতেই কথাগুলো শুনছিলাম। আমি ঢুকতেই পরিজেঠু আর নীলুদা একবার আমার দিকে তাকালো, তারপর আবার নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। আগে সব খোঁজখবর নিই, যদি খোঁজখবর নিয়ে কিছু খুঁজে না পাওয়া যায় তখন না হয় আমরা আমাদের মতো করে দেখব ব্যাপারটা। কিন্তু আমার মনে হয় সবু ঠিক কিছু না কিছু খুঁজে বার করতেই পারবে। আচ্ছা, আপনার তো কোথাও একটা যাওয়ার কথা ছিল, তো আপনি যাননি? আমার যাবার ইচ্ছে তো ছিল, কিন্তু আজ গেলাম না। তোমার টেলিফোনটা পেয়েই তো ভাবনায় পড়ে গেছিলাম। তারপর যখন শুনলাম এমন একটা ব্যাপার হয়েছে, তার উপর আবার তুমি কেসটা হাতে নিয়েছো, তখন ভাবলাম থাক, কেসটা আগে শেষ হোক, তারপরে না হয় যাব। আর বলছি, আর কিছু জানতে পেরেছো? ওই 3-5 ব্যাপারটা বেশ গুরুত্বপূর্ণ। ওই সময়টার মধ্যেই কিছু একটা লুকিয়ে আছে, এমন কিছু একটা যেটা আমি ঠিক ধরতে পারছি না। বিশেষ করে ওই অদ্ভুত ব্যাপারটা, কেউ একজন টেলিফোন করছে অথচ কোনো কথা বলছে না। কেন বলছে না? কারোর ভয়। কিন্তু যদি সেটাই হয় তাহলে টেলিফোনটাই বা করছে কি করে? বুঝতে পারলাম 3টা 5-এর সেই টেলিফোনের ব্যাপারে আবার আলোচনা চলছে। আমি সেখানে গেলাম না, হাত মুখ ধুয়ে নিজের ঘরে চলে গেলাম। মনে মনে যে আমিও ব্যাপারটা নিয়ে ভাবছিলাম না, সে কথাটা কিন্তু নয়। বারবার ভাবছিলাম মেয়েটা কে, কেন বারবার নীলুদাকে টেলিফোন করছে, মেয়েটা কি বলতে চাইছে। পরিজেঠু চলে যাওয়ার কিছুক্ষণ পর সবুদা এলো। তার পরনে তখন পুলিশের পোশাক। সাহেব চা এনে দিয়েছিল। চা খেতে খেতে সবুদা বলল, দেখ, তোর কথা মতো খোঁজ খবর করা শুরু করেছি। কয়েকটা থানাতেও ইনফর্ম করে দিয়েছি। সবাই খোঁজ করছে, কিন্তু যদি কিছু জানা যায় তাহলে সবার আগে তোকে জানাবো। কিন্তু আমার মনে হচ্ছে ব্যাপারটা ফেক। অনেক সময় এমনভাবে কেউ রং নাম্বারে ফোন করে, কিংবা অনেক সময় বিরক্ত করার জন্য এই সমস্ত লোকে করে থাকে। কিন্তু আমি ভাবছি শুধুমাত্র একটা ব্যাপার, ওই মেয়েটার চিৎকার, আর তারপরে মেয়েটার চিৎকারের শব্দটা থেমে যাওয়া। আচ্ছা সজল, তোর ঠিক মনে আছে তুই মেয়েটার চিৎকার শুনেছিলি? চিৎকার বলতে আমার মনে হলো মেয়েটা কিছু বলার চেষ্টা করছে, আর তারপরে মেয়েটার মুখটাকে কেউ চেপে ধরেছে। মেয়েটার মুখ থেকে কোনো কথাই শুনতে পাইনি, তবে শুধু শব্দটা শুনতে পেয়েছিলাম। দেখ নীলু, যদি মনে করি যে মেয়েটা যখন টেলিফোন করেছে সেই সময় কেউ ঘরে চলে আসে, তাহলে তো মেয়েটার অন্তত নিজের নামটা, কিংবা অন্তত বিপদে পড়লে হেল্প শব্দটা তো চিৎকার করে বলতে পারতো নাকি? আর তুই তো বলছিস যে দ্বিতীয়বার তোকে যখন ফোন করেছিল তখন তোর মনে হয়েছে যে কেউ কথা বলছে পাশে, তাই তো? তুই খোঁজ খবর করতে থাক, আমিও আমার মতো চেষ্টা করছি। একবার যখন ব্যাপারটা আমার মাথায় এসেছে তখন তার শেষ না দেখে তো আমি ছাড়তে পারি না। বিশেষ করে যদি আমাদের ধারণা ভুল হয়, যদি সত্যিই কেউ বিপদে পড়ে থাকে, তাহলে তো আমাদের কর্তব্য তাকে উদ্ধার করা। সবু আমি বুঝতে পারছি পুলিশকে মাঝে মাঝে নানা কারণে বিরক্ত করে অনেকে, কিন্তু আমার মনে হচ্ছে এই ব্যাপারটা ঠিক তেমন নয়। সবুদার মুখ দেখে মনে হলো নীলুদার কথায় সে খুব একটা খুশি হয়নি। তবে নীলুদা যে ব্যাপারটাকে এত সহজে ছেড়ে দেবে না সেটাও সে বুঝতে পারছিল। তবে আমি এটা বুঝতে পারছিলাম না আসলে ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। নীলুদা ঠিক কোন ব্যাপারে খোঁজ করার কথা বলছে সবুদাকে। পরিজেঠু আর সবুদা দুজনে মিলে যে ব্যাপারটাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে না তা বুঝতে পারছি। তবে নীলুদা এতটা বেশি ভাবছে কেন ব্যাপারটা নিয়ে? সত্যি কি নীলুদার মনে এমন কিছু এসেছে যেটা আসলেই বড় কিছু, নাকি এই প্রথমবার নীলুদা যেটা ভেবে চলেছে সেটা ভুল হতে চলেছে? দেখতে দেখতে মাঝখানে বেশ কয়েকটা দিন কেটে গেল। 3টা 5-এ সেই টেলিফোনটা কিন্তু আর এলো না। এর মধ্যে নীলুদা ও সবুদা দুজনে যে কি করছিল সে ব্যাপারে আমি জানতে পারিনি। কলেজের একটা পরীক্ষার কাজে আমি বেশ কিছুদিন ব্যস্ত ছিলাম, তাই আমি যখন বাড়ি ফিরি
তখন নীলুদাকে বাড়িতে পাওয়া যায় না। নীলুদার ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। এক কথায় বলা যায়, নীলুদার সঙ্গে আমার দেখা হলেও সেভাবে কথা হতো না, কারণ কাজের মধ্যে ব্যস্ত থাকতো নীলুদা, আর আমি ব্যস্ত থাকতাম আমার পড়াশোনাতে। এইভাবেই বেশ কয়েকটা দিন কেটে গেল। সেদিন পরীক্ষার শেষ দিন। সন্ধেবেলা নীলুদা আমায় ডেকে পাঠালো। সাহেব এসে আমাকে বলল নীলুদা ডাকছে। কথাটা শুনে নীলুদার ঘরে গিয়ে বসলাম। নীলুদা বলল, কিরে, পরীক্ষা কেমন চলছে? আসলে এই দিকটা এমনভাবে জড়িয়ে গেছি যে তোর পরীক্ষার ব্যাপারে তেমনভাবে আর কথাই বলা হলো না। আরে ঠিক আছে, তেমন কোনো সমস্যা নেই, আমি তো জানি, তাই তোমাকে আর সেভাবে বিরক্ত করিনি। কিন্তু ওই দিকের খবর কি বলো তো, কিছু কি জানা গেল? শুধু জানা যায়নি রে, অনেক কিছুই জানা গেছে। সত্যি যদি বাকিদের কথা শুনে আমিও ব্যাপারটাকে একটা মজা ভেবে উড়িয়ে দিতাম, তাহলে অনেক বড় সর্বনাশ হয়ে যেত। আর এত বড় একটা অপরাধী আমাদের চোখের সামনে থাকতেও আমরা তাকে ধরতে পারতাম না। কথাটা শুনে আমি অবাক হয়ে গেলাম। রুদ্ধশ্বাসে বললাম, কি হয়েছে? অপরাধী কে? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমায় খুলে বলো তো ব্যাপারটা, সবটা প্রথম থেকে বলো। প্রথম থেকে এখন বলা যাবে না, কারণ অপরাধীকে আমরা শনাক্ত করলেও তাকে এখনো ধরতে পারিনি। আশা করছি আজ রাত কিংবা কালকের মধ্যেই তাকে ধরা যাবে। অপরাধীকে ধরা হলে সবু নিজেই আসবে, তখন সবুর সামনেই সমস্ত কথা আমি তোকে বলবো। তবে একটা কথা শুনে রাখ, এই কেসের ব্যাপারে কিন্তু সবচেয়ে প্রথম লিড এবং সবচেয়ে মোক্ষম লিড তুই আমায় দিয়েছিলি। আমি তোমায় লিড দিয়েছিলাম? আচ্ছা, কিন্তু কোনটা বলো তো? 3:05 ওই টেলিফোন রাখার আগে তুই একটা শব্দ শুনতে পেয়েছিলি, যে শব্দটা হয়েছিল ঠিক 3:05 নাগাদ, অথচ ওই শব্দটার কথা তুই আমায় বলতে পারিসনি। কিন্তু শব্দ যে শুনেছিলিস সেটুকু বলেছিলিস। আমিও সেদিন কথা বলার সময় শব্দটা শুনতে পেয়েছিলাম। দুজনের একই সময় শব্দ হওয়ার ফলে বিষয়টি মিলে যায়, আর সেটাই আমাদের এই কেসে সবচেয়ে মোক্ষম কাজ করেছে। আমার অবাক হওয়া তখনও বাকি ছিল। তারপর নীলুদা আবার বলল, তুই যদি কথাটা না বলতি তাহলে হয়তো আমিও খেয়াল করতাম না, আর তাহলে কোনোভাবেই আমি ওদেরকে খুঁজে বার করতেও পারতাম না, সাথে ওই বাড়িটাও খুঁজে পেতাম না। সেই মেয়েটি তোমাকে টেলিফোন করতে চেয়েছিল কেন? গোটা ব্যাপারটাই একটা অদ্ভুত গল্প রে। তোকে আমি সবই বলবো, তবে আজ নয়। আজ তোকে এতটুকুই বলে রাখলাম, কারণ আমি বুঝতে পারছিলাম গোটা ব্যাপারটা নিয়ে তুই নিজেও ভাবছিস। কাল তো তোর পরীক্ষাও শেষ, ভালো করে পরীক্ষা দিয়ে নে, তারপর বাড়ি ফিরে আয়। তোর জন্য আমি আর সবু দুজনেই অপেক্ষা করব, তখনই বরং তোকে সব কথা বলা যাবে। মনটা আনন্দে নিচে উঠল। নীলুদা ঠিক লক্ষ্য করেছে, আসলে পরীক্ষার মধ্যে থাকলেও বারবার কিন্তু আমার মন চলে যাচ্ছিল ওই দিকেই। আজ সমস্ত কথা শুনতে পাবো, মনের সব অন্ধকার যেন একদম পরিষ্কার হয়ে যাবে। বেশ ভালো করেই পড়ায় মন দিলাম। কাল শেষ পরীক্ষা, এবং পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার পরেই ওই 3:05 টেলিফোনের ব্যাপারে সমস্ত ব্যাপারটা শুনতে পাবো। পরদিন পরীক্ষা শেষ হতে না হতেই তাড়াতাড়ি করে বেরিয়ে এলাম। আগের কয়েকটা দিন কলেজ থেকে বেরিয়ে বন্ধুদের সঙ্গে খানিকটা সময় কাটিয়েছি, তারপরে বাড়ি ফিরেছি। কিন্তু আজ আর সেটা করতে ইচ্ছে হলো না। বাড়ি ফেরার দিকে যত এগোচ্ছি তত যেন বারবার মনে হচ্ছে, আজকে কি শুনবো নীলুদার কাছে। মেয়েটি কেনই বা অমনভাবে ফোন করলো, আর ওই দুবার ছাড়া সে আর ফোন করলো না কেন? সবচেয়ে বড় কথা, আসল অপরাধটা কোথায় হয়েছে? বাড়িতে ফিরে দেখলাম সবুদা আসেনি, এমনকি নীলুদাও বাড়িতে নেই। মনটা খারাপ হয়ে গেল। সাহেবকে বললাম, দেখেছিস সাহেব, নীলুদা কিন্তু নিজের কথা রাখলো না। আমায় বলল বাড়িতে ফিরে আসার পরে সব কথা শুনতে পাবো, আর দেখ এদিকে নীলুদা নিজেই বাড়িতে নেই। এরপর সাহেবের মুখ থেকে যেটা শুনলাম সেটা আরও আশ্চর্য করে দিল আমাকে। নীলুদা এবং সবুদা দুজনেই নাকি বাড়িতে ছিল, এবং আধ ঘন্টা আগে হঠাৎ করে একটা টেলিফোন আসায় ওরা আবার বেরিয়ে পড়েছে। অবাক হয়ে গেলাম এই টেলিফোনটায়, কিন্তু গোটা ব্যাপারটা কেমনভাবে যেন জড়িয়ে রয়েছে। আমাকে অপেক্ষা করতেই লাগলো। অপেক্ষা করতে করতে একসময় সন্ধে হয়ে এলো। ঠিক তখনই আবার টেলিফোনটা বেজে উঠল।
আবার সেই টেলিফোন, সেই 3টে 5-এর টেলিফোন দিয়ে শুরু হয়েছে। এখন আবার বাড়িতে এসে নীলুদা ও সবুদাকে না পাওয়ার পেছনে দাঁড়িয়ে রয়েছে সেই টেলিফোনটা। আবার এখন টেলিফোনের আওয়াজটা কানে আসতেই বিরক্ত লাগতে শুরু করলো। তবুও বিরক্ত মুখেই টেলিফোনটা তুলে বললাম, হ্যালো। তোর দাদাকে বারণ করে দে অন্যের ব্যাপারে নাক না গলাতে, তার ফলটা কিন্তু ভালো হবে না বলছি। স্পষ্ট একটা হুমকি শুনতে পেলাম। আশ্চর্য ব্যাপার, আমি আরও কিছু বলতে যাব তার আগেই লোকটা আবার বলে উঠল, অন্যের ব্যাপারে নাক গলালে ফলটা যে ভালো হয় না সে কথা তোর দাদা কিন্তু আগে একবার টের পেয়েছে, তারপরেও কেন আমার ব্যাপারে নাক গলাচ্ছে? হ্যাঁ, আমার মনের মধ্যে কেমন যেন হঠাৎ করে একটা আশঙ্কা এলো। আপনি কে? আমি যেই হই না কেন সে কথা জেনে তোর কোনো কাজ নেই। তোর দাদাকে শুধু বলবি যে কথা তোকে বলতে বলেছি, না হলে তার ফলটা কিন্তু ভালো হবে না বলছি। একবার যদি আমার মাথা গরম হয় তাহলে কিন্তু আমি সবাইকে একসাথে মারবো। কথাটা বলেই লোকটা টেলিফোনটা নামিয়ে রাখল। লোকটার কথার মধ্যে কি যেন একটা ছিল। শেষের দিকে আমি আর কিছু বলতে পারছিলাম না। সাহেব বোধহয় ব্যাপারটা আন্দাজ করে দরজার কাছে এসে দাঁড়িয়েছিল। আমি পেছনে ঘুরে তাকালাম তখন আমার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে। এই শীতের বিকেলে ঠান্ডা হাওয়ার মাঝেও ঘাম হওয়াটা স্বাভাবিক ব্যাপার নয়। সাহেব সেটা বুঝতে পেরেই আরও কাছে এগিয়ে এসেছিল। আমি বিছানার ওপরে বসতে বসতে বললাম, সাহেব, নীলুদা কখন আসবে বলেছে? নীলুদা, সবুদা, পরিজেঠু 3জনেই বসে রয়েছে আমার সামনের উল্টো দিকে। সাহেব আমার পাশে একটা চেয়ারের ওপর বসা। কেউ কোনো কথা বলছে না। ঘরের মধ্যে যেন একটা অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়ে রয়েছে। নিস্তব্ধতা ভেঙে প্রথম কথা বললেন পরিজেঠু। আমি তো আগেই বলেছিলাম এমন কোনো একটা ব্যাপার ঘটতে পারে, তোমাদের আরও একটু সাবধানে থাকা দরকার। তাছাড়া সব কিছু জানার পরেও লোকটা পালিয়ে গেল কেমন করে? দেখুন, আমরা সব কিছু চেষ্টা করেছিলাম। আসলে প্রথমত বাড়িটা খুঁজে বের করতে আমাদের বেশ বেগ পেতে হয়েছিল। নীলু যদি এমনভাবে লিঙ্কটা ধরতে না পারত তাহলে তো আমরা বাড়িটা খুঁজেই পেতাম না। আর বাড়িটা খুঁজে পাওয়ার পরেই কিন্তু আমার সন্দেহটা আরও দৃঢ় হয়, কারণ ফ্যামিলিতে একটা ঝামেলা অনেক দিন ধরেই চলছিল। আশেপাশের লোকেদের কাছ থেকে সেটা জানা যায়, আর আশেপাশের লোকেরাই বলেছিল যে ওই বাড়িতে মিসেস হালদারকে অনেক দিন ধরেই দেখা যাচ্ছে না। তারপরে দুয়ে দুয়ে আমরা 4 করতে পারি, কিন্তু মিস্টার হালদার যে এমনভাবে সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছে সেখানেই তো আসল সমস্যাটা হলো। ঘরের বাইরে থেকে তালা দেওয়া, অথচ ঘরের ভেতরে লোক রয়েছে, সে কথা কেউ জানবে কি করে? তবে আশেপাশের লোকেরা অনেকেই বলেছিল যে ওই বাড়ির ভেতরে নাকি মাঝে মাঝে আলো জ্বলতো। তোমরা তো কালকে রাতের বেলায় ওই বাড়িতে গিয়েছিলে, কিন্তু লোকটা খবর পেল কি করে? জানি না, অন্য কোথাও থেকে খবর পেয়েছিল হয়তো। আর আমার তো মনে হয় মেয়েটা বাড়ির ভেতরেই ছিল। লোকটা মেয়েটাকে সেখান থেকে সরাতে পারেনি, তার আগেই রাতের বেলা পুলিশ সেখানে চলে যায়। আবার এটাও হতে পারে যে লোকটাকে ধরা যাবে। লোকটাকে ধরার একটাই রাস্তা আছে, ও আবার বাড়িতে আসবে, কিন্তু তার জন্য আমাদের বেশ কিছু দিন চুপচাপ থাকতে হবে। পুলিশের পাহারা কিংবা আশেপাশের পুলিশের তল্লাশি সব কিছুই বন্ধ করতে হবে। আমার মনে হয় ওই এলাকাতে কেউ একজন আছে যে সমস্ত খবরাখবর তাকে দেয়, না হলে পুলিশের খবরটা লোকটার জানার কথা নয়। লোকটা আশেপাশের লোকেদের বলেছিল তার স্ত্রী এবং মেয়ে কোথাও গিয়েছে। সে একাই সকালে উঠে অফিস যেত এবং ফিরে আসতো সন্ধ্যাবেলা। সারাটা দিন ঘরে তালা দেওয়া থাকতো, কিন্তু ওই তালা বন্ধ করা ঘরের ভেতরেই থাকতো মেয়েটি। কিন্তু তাহলে টেলিফোন, সারাদিন যদি মেয়েটা একাই থাকতো তাহলে টেলিফোন করার সময়টা সে পেত কি করে? মেয়েটার সঙ্গে অন্য একজন থাকতো, যেই মেয়েটিকে পাহারা দিত। আর হ্যাঁ, আরেকটা কথা, কিন্তু আমরা সকলেই ভুলে যাচ্ছি যে
মেয়েটাই কিন্তু কাজটা আরো সহজ করে দিয়েছিল। কে এই মিস্টার হালদার? কি করেছে সে? আমি কোনো কিছুই বুঝতে পারছিলাম না, তাই এবার প্রশ্ন করলাম, আচ্ছা আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হয়েছে বলতো নীলুদা? মেয়েটা কে? আর 3টা 5-এর সময় তার টেলিফোন করার মানে কি? আমাকে একটু খুলে বলো না। এই দেখো, যার জন্য এই সমস্ত কিছু শুরু হলো তাকেই আমরা কোনো কিছু বলিনি। তাহলে শোন, অপরাধীকে ধরা যায়নি, অপরাধী পালিয়েছে। কাল রাতেই সে পালিয়ে গেছে। আর তোকে টেলিফোন করেছে মানে অপরাধী আশেপাশেই কোথাও আছে। কিছু একটা হয়তো ওই বাড়ির ভেতরেই আছে, যার জন্য অপরাধী বাড়ি থেকে পালিয়ে গিয়েও তোকে দিয়ে আমায় ভয় দেখাতে চাইছে, যাতে পুলিশের পাহারা এবং আমাদের নজরদারি কমে যায়, আর তার ফলে সে আবার বাড়ির ভেতরে ঢুকতে পারে। কিন্তু মেয়েটা যখন আমাদের কাছে টেলিফোন করতো। মেয়েটা তোমার কাছে মানে ওই যে মেয়েটি টেলিফোন করেছিল, কিন্তু মেয়েটা টেলিফোন করে কথা বলতো না কেন? কারণ মেয়েটি বোবা। মিস্টার হালদার এবং মিসেস হালদারের একমাত্র মেয়ে তৃষা জন্ম থেকেই বোবা, তাই সে টেলিফোন করেও কথা বলতে পারতো না। প্রথম দিন যখন সে তোকে ফোন করেছিল তখন তুই তার চিৎকার না, তুই তার কথাই শুনেছিলি। আসলে জন্ম থেকেই বোবা হওয়ার জন্য সে এমনভাবেই কথা বলার চেষ্টা করে থাকে। প্রচণ্ড বিপদের সময় সে ঘাবড়ে গিয়ে জোরে কথা বলতে গিয়ে অমনভাবে চিৎকার করেছে। আর দ্বিতীয় দিন আমিও এমনই একটা কিছু শুনেছিলাম, তবে সেটা খুব চাপা ছিল বলে বুঝতে পারিনি। তার মানে যে মেয়েটি আমাদের টেলিফোন করেছিল সেই মেয়েটি বোবা, আর সেই কারণে সে একবারও কোনো কথা বলতে পারেনি। কিন্তু ব্যাপারটা তুমি খুঁজে বার করলে কি করে? আর কোন লোকটি পালিয়ে গেছে যে আমাকে টেলিফোন করে হুমকি দিল সে? মিস্টার হালদার আর মিসেস হালদারের মধ্যে একটা সমস্যা অনেকদিন ধরেই চলছিল। আশেপাশের লোকেরা সেই ঘটনার সাক্ষীও দিয়েছে। তারপর একদিন হঠাৎ করেই মিসেস হালদারকে আর দেখা যাচ্ছে না। এদিকে মিস্টার হালদার প্রতিদিন সকালে উঠে অফিসে যান, আবার ফিরেও আসেন, কিন্তু মিসেস হালদার এবং তার মেয়েকে আর দেখা যায় না। এইভাবে কিছুদিন চলার পর আশেপাশের লোকেরা প্রশ্ন করলে মিস্টার হালদার তাদের এলোমেলোভাবে কিছু উত্তর দিয়ে দিত, কিন্তু সন্দেহ তাদের থেকেই গিয়েছিল। তবে তাদের এই ব্যাপারে খুব বেশি উৎসাহ ছিল না। আর তারপরেই সমস্যাটা হয়, সেটা আমাদের টেলিফোন করা নিয়ে। টেলিফোনের সময় তুই আর আমি যে শব্দটা শুনতে পেয়েছিলাম সেটা ছিল ঘন্টার শব্দ। মিস্টার হালদারের বাড়ির ঠিক পেছনেই ছিল একটা স্কুল। স্কুলে প্রত্যেকদিন 3টের সময় টিফিন হতো এবং টিফিনের সময় সেখানে একবার ঘন্টা বাজতো। 3টে থেকে 5 মিনিট পর অর্থাৎ 3টে 5-এর সময় আরও একবার সেখানে ঘন্টা বাজতো। দুদিন ওই একই সময় টেলিফোন করার জন্য সেই ঘন্টার শব্দ আমি আর তুই শুনতে পেয়েছিলাম। ঘন্টার শব্দের সূত্র ধরেই আমি সবুকে খোঁজ নিতে বলি। আমাদের আশেপাশে অর্থাৎ আমাদের এই এলাকার আশেপাশে যতটা সম্ভব হয় প্রত্যেকটা জায়গায় খবর নিতে, যে এখানে যে কটা স্কুল আছে সেখানে কোথায় কোথায় ঠিক 3টে বা 3টে 5 এই 2 সময়ের মাঝে ঘন্টা বাজে। যদিও কাজটা খুব একটা সহজ নয়, তবুও সবুর সাহায্যে প্রত্যেকটা থানার আন্ডারে যে কটা স্কুল ছিল সেখানে খোঁজ নিয়ে দেখা যায় আমাদের এই এলাকায় নয়, এখান থেকে বেশ খানিকটা দূরে একটা এলাকা আছে, তার নাম হলো মহিষদল। সেখানকারই একটি স্কুলে 3টে এবং 3টে 5 এই সময় টিফিনের ঘন্টা বাজে। আসলে 3টের সময় কোথাও টিফিনের ঘন্টা বাজার কথাও নয়। আর ওই স্কুলটা আর 5টা সাধারণ স্কুলের চেয়ে একটু আলাদাই। ওখানে বেশ কিছু হাতের কাজ এবং বিভিন্ন ধরনের কাজ শেখানো হয়। ওখানকার ক্লাস শুরু হয় ওই 1টা থেকে। 2 ঘন্টা পর টিফিন, তারপরে আবার 5টার মধ্যে সব কিছু শেষ। যদিও সেই স্কুলটা বাচ্চাদের জন্য নয়, সেটা বড়দের জন্যই, তবু ঘন্টা বাজানোর একটা রেওয়াজ ওখানে থেকেই গেছে। আগে যদিও ওটা একটা প্রাইমারি স্কুলই ছিল। তার মানে ওই ঘন্টার শব্দ থেকেই তুমি মহিষ দলের ওই বাড়িটার খবর পেয়েছিলে? মানে ওই স্কুলটার খবর পেলে এবং তারপরে সেখান থেকে তার পাশের বাড়িটার খবর পেলে, কিন্তু ওই বাড়িতে তোমার টেলিফোন নম্বরটা গেল কি করে? প্রথমে স্কুল এবং তার আশেপাশে খোঁজ খবর করতে করতে জানা গেল সেখানে মিস্টার হালদার এবং মিসেস হালদারের সঙ্গে একবার আমার পরিচয় হয়েছিল। তখন আমি নিজেই আমার নাম্বার ওদের দিয়েছিলাম। বিশেষ করে মিসেস হালদারই আমার নাম্বারটা নিজের কাছে রেখেছিলেন। এবার সমস্যাটা হলো মিসেস হালদারই বা কোথায় গেল? মিসেস হালদারের তো কোনো খোঁজ খবরই আমরা পাইনি। মিসেস হালদারের মেয়েকে পাওয়া গেছে, তবে সে ভীষণভাবেই ভয় পেয়ে রয়েছে। সে কোনো কিছুই ভালোভাবে বোঝাতে পারছে না। বাড়িতে আর একজন ছিল, তবে আগের দিন রাতে মিস্টার হালদার পালিয়ে যাওয়ার পরে
সেও বোধহয় কোনোভাবে পালিয়ে গেছে। তাই আমরা যখন ওখানে পৌঁছাই তখন শুধুমাত্র মেয়েটিকেই পেয়েছিলাম ঘুমন্ত অবস্থায়। তাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। এতক্ষণে এক টানা নীলুদা সমস্ত কথা বলে চলেছিল। এবার পরিজেঠু বললেন, কিন্তু নীলু, তুমি কি করে এতটা নিশ্চিন্ত হচ্ছ যে লোকটা আবার ফিরে আসবে? আমরা জাল পেতে সত্যিই যে ওকে ধরতে পারবো তার কি কোনো গ্যারেন্টি আছে? আছে, তবে আমাদের আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। এত তাড়াতাড়ি পাখি আবার তার বাসায় ফিরবে না। কিন্তু ওই বাড়িতে কি আছে সেটাও আমাদের জানা দরকার। আমি অবাক হয়েছিলাম সমস্ত কথা শুনে। প্রথম দিন সেই মেয়েটির চিৎকারের পর থেকে গোটা ব্যাপারটা যে এত দূর পর্যন্ত এসে পৌঁছাবে সেটা সত্যি আমি ভাবতে পারিনি। তবে আজ সমস্ত কথা শুনে সত্যিই মনে হচ্ছিল সেদিন আমার কথাটাই ভুল ছিল। এরপর দেখতে দেখতে আরও 3টে দিন কেটে গেল। চতুর্থ দিনে খবর আসে অপরাধী ধরা পড়েছে। সকালেই সবুদা আমাদের বাড়িতে এসে উপস্থিত। তারপর চায়ে চুমুক দিয়ে বলল, তোর কথাই ঠিক ছিল রে নীলু। তুই বলেছিলি যে অপরাধী আবার ফিরে আসবে, আর সে এসেছিল। কিন্তু কি কারণে এসেছিল সেটা কি তুই আগে থেকে জানতি? সন্দেহ আমার একটা হয়েছিল, বিশেষ করে মেয়েটার এমনভাবে ভয় পাওয়া, তার ওপর বাড়িটাকে এমনভাবে সুরক্ষিত করে রাখার চেষ্টা, আর বাড়িতে কেউ যাতে ঢুকতে না পারে সেই চেষ্টাও করা। একটা সন্দেহ তো হয়েছিল যে ওই বাড়ির মধ্যেই কিছু একটা আছে, আর সেটা যে মিসেস হালদারের মৃতদেহ হতে পারে সেটাও আমি তোকে বলেছিলাম। কিন্তু লোকটা বলছে সবকিছু নাকি একটা দুর্ঘটনা। দুজনের মধ্যে হাতাহাতি এবং তারপরে ঝগড়ার মাঝেই হঠাৎ করে মিসেস হালদারকে তিনি ধাক্কা দেন। তারপরে তিনি মেঝেতে পড়ে গিয়ে মাথার আঘাত লেগে সঙ্গে সঙ্গেই মেয়েটা সব কিছু দেখেছিল। মেয়েটা চিৎকার করে যদি কাউকে কিছু বলে, যদিও সে বোবা, কাউকে কিছু বলতে পারবে না, তবুও তাকে আটকে রাখার জন্যই ওই লোকটা একটা লোকের ব্যবস্থা করেছিল। এইখান থেকে মিস্টার হালদার পালিয়ে যেতেই পারতেন, কিন্তু তাতে সন্দেহটা আরও বেশি হতো। তিনি ভেবেছিলেন যে গোটা ব্যাপারটা সামলে এলে তারপরে কোনো একটা প্ল্যান করা যাবে। মেয়েটাকে অন্য কোথাও পাঠিয়ে দিয়ে অন্য কোনো একটা নাটক সাজিয়ে নেবেন। কিন্তু গণ্ডগোলটা করে ফেললো তার মেয়ে। কিন্তু পরপর 2টো দিন ওই 3টে 5-এর সময়ে মেয়েটা টেলিফোন করলো কি করে? তাহলে কি মেয়েটা এমন কিছু বলতে চেয়েছিল যেটা ওই নির্দিষ্ট সময়ে টেলিফোন করলেই বোঝানো যাবে? আমার মনে হয় মেয়েটি ইচ্ছে করে ওই কাজের লোকটির থেকে লুকিয়ে 3টে নাগাদ টেলিফোনের কাছে এসে টেলিফোনটা করেছিল, যাতে টেলিফোনের শব্দের সঙ্গে সঙ্গে ঘন্টার শব্দটাও শোনা যায়, আর যাতে আমি সেটা শুনে কিছু একটা আন্দাজ করতে পারি। না হলে সে তো আর ফোন করে নিজের কথা কিংবা তাদের লোকেশনের কথা বলতে পারবে না, বাড়িতে কি হয়েছে সেটাও বলতে পারবে না। তাই হয়তো যে সময় প্রথম ঘন্টা বেজেছিল সেই সময় সে কোনোভাবে লোকটাকে লুকিয়ে উপরে উঠে আসে এবং তারপরে দ্বিতীয় ঘন্টার জন্য সে অপেক্ষা করেছিল। যদি সেটাই হয় তাহলে কিন্তু তার বুদ্ধির তারিফ অবশ্যই করতে হয়। তার মানে শুধুমাত্র ফোনের মাধ্যমে সে নিজের ঠিকানাটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, আর এইটাই চেষ্টা করেছিল যাতে নীলুদা বুঝতে পারে আসলে কে টেলিফোন করেছে। কিন্তু যিনি মারা গেছেন, মানে ওই মেয়েটির মা মিসেস হালদার, তোমার নাম্বার তো তার কাছে ছিল, তাহলে তার কাছ থেকে তার মেয়ের কাছে এলো কি করে? সেটা মিস্টার হালদার নিজেই স্বীকার করেছেন। তাদের সমস্যার জন্য মাঝে মাঝে মিসেস হালদার তাকে ভয় অবধিও দেখাতেন। পুলিশে তার যে চেনাশোনা আছে সেটাও বলতেন। কিন্তু সত্যি মিসেস হালদারের সঙ্গে আমার চেনাশোনা রয়েছে, তাই মিসেস হালদার আমার কাছে এসে তাদের সমস্ত ব্যাপারটা খুলে বললে মিস্টার হালদার সমস্যায় পড়তেন। আসলে মিস্টার হালদারের অফিসের কাজটা ছিল একটা বাহানা মাত্র। তিনি একটি 2 নম্বরই ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। আমার তো মনে হয় মিস্টার হালদারের সঙ্গে মিসেস হালদারের এই ঝগড়ার আসল কারণই ছিল সেটাই। এর পরের ঘটনা অতি সামান্য। মিস্টার হালদারকে গ্রেফতার করা হয়েছে। সেই মেয়েটিকে পুলিশের আন্ডারেই একটা হাসপাতালে রাখা হয়েছিল কিছুদিনের জন্য। তারপরে মেয়েটিকে কোথায় রাখা হয়েছিল সেটা আমি বলতে পারবো না। তবে একদিন কথায় কথায় নীলুদা বলেছিল, একবার ভেবে দেখ সজল, মেয়েটা বোবা, তার উপর এমনভাবে সারাদিন বাড়ির মধ্যে আটকা,
তবুও কি বুদ্ধি করে মেয়েটি শুধুমাত্র দুবার টেলিফোনের মাধ্যমে সমস্ত কিছু আমার কাছে পরিষ্কার করে দিয়েছিল, অথচ আমি নিজেই গোটা ব্যাপারটা বুঝতে অনেকটা সময় লাগিয়ে ফেলেছিলাম। মেয়েটি নিজের মায়ের মৃত্যু নিজের চোখের সামনেই দেখেছে। সারাদিন ওই বাড়ির মধ্যেই আটকে থাকতো, ওই গুন্ডাটা ওকে পাহারা দিত। তারপরে মেয়েটা এমন বুদ্ধির কাজ করতে পেরেছে বলে তাকে বাহবা দিতেই হয়। তুমি ঠিকই বলেছিলে নীলুদা। তুমি একসময় বলেছিলে না, মানুষ যদি ইচ্ছে করে তাহলে সব কিছু করতে পারে। মেয়েটির মনে জোর ছিল বলতেই হয়। তার মায়ের খুনিকে অর্থাৎ তার বাবাকে ধরিয়ে দিতে অনেক সাহসের প্রয়োজন। তাই তো সে ঠিক তোমার নাম্বারটা জোগাড় করে টেলিফোন করেছিল। সত্যি গোটা ব্যাপারটা যদি আমরা প্রথম থেকে জানতাম তাহলে হয়তো মেয়েটাকে আরও কয়েকদিন এত কষ্ট করতে হতো না। এরপর একদিন পরিজেঠু এসেছিলেন। পরিজেঠু সেবার একটা ভালো খবর নিয়ে এসেছিলেন। বলছি, এবার সুন্দরবনের কাছে আমার একজনের সঙ্গে বেশ আলাপ হয়েছে নীলু। তিনিও ওই সুন্দরবনেই থাকেন। তা কয়েকদিনের মধ্যে তিনি সুন্দরবনে ফিরিয়েও যাবেন। সেখানে তার বাড়িতে থাকার ব্যবস্থা হয়ে যাবে। যদি তোমরা চাও তো তাহলে সুন্দরবন থেকে ঘুরে আসা যাক। কি বলো? সুন্দরবন? বাঘ দেখবো তাহলে? সুন্দরবন মানে যে বাঘ দেখা যাবে এমন কথা কিন্তু নয়। নির্ভর করছে সুন্দরবনের কোন দিকটায় আমরা যাচ্ছি। আর তাছাড়া সুন্দরবন এলাকার দিকে গাড়ি তো সচরাচর চলে বলে আমার মনে হয় না। বিশেষ করে ওই জঙ্গলের ভেতরে তো এসবের অনুমতিও নেই। যে যাচ্ছে সে লোক নয় মশাই। সুন্দরবনের ওই এলাকার জঙ্গলের সব কিছু তার চেনা। তাছাড়া সেখানকার নাম করা একজন মানুষ, একসময় পুলিশের লোকও ছিলেন। বুঝতে পারছো, সে আমার স্থানীয় বন্ধু। তাই সব ব্যবস্থা হয়ে যাবে। গাড়ি সুন্দরবনের কাছ পর্যন্ত না গেলেও তার বাড়িতেই থাকা যাবে। তাছাড়া সুন্দরবনের ভেতরে থাকার ব্যবস্থা তিনিই করে দেবেন। কি বলো নীলুবাবু? এরপরে আর না করা যায় না। গোটা কেসটা তো এমনিতেই মিটে গিয়েছিল। তাই আমি, নীলুদা আর পরিজেঠু তার সেই পুরনো পুলিশের বন্ধু অফিসারের সাথে বেরিয়ে পড়লাম সুন্দরবনের উদ্দেশ্যে।